সুবিধা হবে এই জায়গাটা একটু দেবে। আমাদের অঞ্চল সভাপতি আমিন ভাই তার একটা খুব লম্বা মিছিল নিয়ে চলে এলেন, আমি তাকে সাধুবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আমিন ভাই একটু দেরি করে ফেলেছে, আর খুব ভালো লাগছে, আরো ভালো লাগতো আরো যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। এটা ভোটের আগে আপনারা জানেন না হয়তো বাই ইলেকশনে গোপালপুর 2 নম্বর অঞ্চলে 15টা বুথে আমি একটা বুথে এজেন্ট দিতে পারিনি, বা আমরা হয়তো পারতে অক্ষম হয়েছিলাম, সক্ষম হয়নি। প্রতিটি বুথে বুথে কিন্তু আমি এসেছিলাম, ভোট হচ্ছে কিনা সঠিকভাবে হচ্ছে কিনা দেখতে এসেছিলাম। কিন্তু ওখানে অনেকে অনেক কিছু বলেছিল। টিএমসির একটা লিডার ছিল, তার যারা চামচারা ছিল তারা বলছিল এই দেখুন পিয়ারুল ইসলামের সে এখানে কোনো লোক নেই এখানে, আর এরা এখানে আজকে ভোটে এসছে, কে এজেন্ট বসেছে বা কিভাবে ভোট হচ্ছে সেটা দেখতে এসছে। তাদেরকে আমি বলতে চাই আজকে, বা তাকে বলতে চাই আজকে এসে দেখুন গোপালপুর 2 নম্বরের মানুষ আজকে সজাগ হয়েছে, লোক আছে কিনা। এই ইলেকশনে হয়তো মানুষ আমাদের ভোট দেয়নি, কিছু ভোট পেয়েছি, পরবর্তীতে হয়তো পাবো, কিন্তু প্রতিটি বুথে 2-1টা বুথ বাদ দিয়ে প্রতিটি বুথে কিন্তু আমরা এজেন্ট দিয়েছি। তাই আমরা চাই জোর করে ভোট না নিতে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারটা যাতে প্রয়োগ করতে পারে, এটা আমরা 2021 সাল থেকে চেয়েছি, বর্তমানেও কিন্তু চাইছি। 2021 সালে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠা হয়েছিল, এটা 2026 সাল। 21 সালের পরে অনেকের ঘর বাড়ি ভাঙা হয়েছে, অনেকের উপরে অত্যাচার হয়েছে, অনেকের বাড়ি ছাড়া হয়েছিল, এটা কিন্তু ভাই 2026 সাল, ভুলে যাবেন না। তখন কিন্তু পিয়ারুল ইসলাম ছিল না, এখন কিন্তু পিয়ারুল ইসলাম আছে। আর এটা 2021 এর আইএসএফ না, এটা কিন্তু 2026 এর আইএসএফ। আইএসএফ এর কোন কর্মীর উপরে বা আইএসএফ এর কোন লিডারদের উপরে যদি চোখ তুলে তাকানো হয় বাজে ভাবে, তাদের কিন্তু চোখ উপড়ে ফেলে দেবো। এত বড় কথা বললাম আপনাদের সামনে, এবং আপনাদের সামনে বলে যাচ্ছি আইএসএফ প্রতিটি বুথে শক্তিশালী সংগঠন তৈরি করবে। প্রতিটি বুথে আমাদের শক্তিশালী সংগঠন আছে, আর আপনার এখানে প্রতিটি বুথের কর্মীরা আছেন। আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেসব বুথের আমাদের সংগঠন আছে, কেউ যদি কোনো দুর্নীতি করে আপনারা একবার আমাদের কানে তুলবেন, আমরা সঙ্গে সঙ্গে দল থেকে সাসপেন্ড করে দেব। এটা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি এবং আদর্শ। আমাদের প্রথমে ভাবতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ কি। আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ হচ্ছে সমাজ পরিবর্তন করা। আমরা কিন্তু সমাজ পরিবর্তন করতে এসেছি, আর সমাজ পরিবর্তন করে ছাড়বো। আজকে পিয়ারুল আছে, পরবর্তীতে অন্য কেউ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের মেন লক্ষ্য কিন্তু একটাই থাকবে, সমাজ পরিবর্তন। কিভাবে সমাজ পরিবর্তন হয়, এসটি এসসি ওবিসি মানুষদের কিভাবে উপকৃত হয়, তাদের কিভাবে সুবিধা হয়, এটাই কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেন লক্ষ্য থাকবে। এই ওবিসি নিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে মামলা চলছিল, এবং যে ওবিসি ক্যান্সেল করে দিয়েছে 2011 সালের পর থেকে, তা নিয়ে কিন্তু রাজ্য সরকার বেআইনিভাবে যে ওবিসি সার্টিফিকেট গুলো আমরা কমপ্লিট করেছিলেন, তার বিরুদ্ধে যে সঠিকভাবে করেনি, তার বিরুদ্ধে কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান হাইকোর্টে মামলা করেছিল এবং সুপ্রিম কোর্টে মামলা করেছে। অন্য কেউ কিন্তু টিএমসি কোনো কর্মী করেনি, কোনো নেতারাও কিন্তু করেনি। আজকে ওবিসি সার্টিফিকেট থাকলে কি হবে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা অনেক শিক্ষিত যুবক আছে, তারা কি হবে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিএ পাস করবে, এমএ পাস করবে, তারপরে কি হবে। ওবিসি কোটা যদি না থাকে, আমরা ওবিসি কোটায় কোনো সুযোগ সুবিধা পাবো না। জেনারেল কোটায় আমাদের পরীক্ষা বসতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, তারা কি করবে যদি ওবিসি সার্টিফিকেট না থাকে, ওবিসি কোটা না থাকে সর্বক্ষেত্রে। আর ভোটের ক্ষেত্রে আপনারা এটা হয়তো জানেন না, আমাদের ইন্ডিয়ান পঞ্চায়েত সিস্টেম, সামনে পঞ্চায়েত ভোট হবে। ইন্ডিয়ান পঞ্চায়েত সিস্টেম 3টে ভাবে বিভক্ত আছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তাই এখানে জেলা পরিষদ বলুন বা পঞ্চায়েত সমিতি বলুন বা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন আমাদের এখানে লোক দাঁড়ায়, যে এসটি হতে পারে, সিট রিজার্ভ সিট এখানে থাকে, এসটি এসসি ওবিসি বিভিন্ন রিজার্ভ সিট থাকে, এবং মহিলা এসসি থাকতে পারে, মহিলা ওবিসিও থাকতে পারে। তা কোথাও যদি ওবিসি সিট এখানে থাকে, তাহলে ওবিসি এমন ভাবে এরা কমপ্লিট করেছে যে ওবিসি যে কাস্ট, সেখানে যারা যারা যে আমাদের টাইটেল গুলো আছে, এরকম 50 থেকে 60টা টাইটেল ওরা বাদ দিয়ে দিয়েছে ওবিসি থেকে, যে অমুক এই যে আমার নাম পিয়ারুল ইসলাম, আমার টাইটেল মুসলিম মোল্লা, আরো অনেক মুসলিম মন্ডল, তারপরে আরো বিভিন্ন ব্যাপার আছে, বিভিন্ন শেখ, তারপরে আরো অনেক এইসব টাইটেল আছে, যে টাইটেল গুলো কি
এই ওবিসির ভিতরে আর অন্তর্ভুক্ত নয়। এরকম 50 থেকে 60টা টাইটেল আছে। তাহলে পরবর্তীতে এই ভবানীপুর বুথের কথাই বলি, যদি কোনো ওবিসি প্রার্থী হয়, ক্যান্ডিডেট হয়, এমন একটা প্রার্থী করবে যে ওবিসি আমরা কাউকে দাঁড় করাতে পারবো না। যে ভবানীপুর বুথে যদি 1000 লোক থাকে, তাই 1000 লোকের ভিতরে এমন টাইটেল আমরা খুঁজে পাবো না যে 50 থেকে 60টা যে টাইটেলগুলো আছে সব বাদ দিয়ে দিয়েছে ওবিসি থেকে। তাহলে কাকে দাঁড় করাবো? পরবর্তীতে অন্য জায়গা থেকে এনে এখানে আমাদের দাঁড় করাতে হবে। এটাও কিন্তু আমাদের ভাবা উচিত। অনেক টিএমসি ভাইরা আপনারা মনে করছেন যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, আমরা বিজেপি জার্সি চেঞ্জ 4 তারিখের পরে থেকে কি করছে, এই গোপালপুর 2 নম্বরের কথাই বলছি। 4 তারিখের পরে এরা এতটা দুর্নীতিগ্রস্ত, নিজেদেরকে বাঁচানোর জন্য বা পঞ্চায়েতকে বাঁচানোর জন্য পঞ্চায়েতের মেম্বাররা কি করছে, কিছু কিছু মেম্বার বিজেপিতে যাচ্ছে। আবার অঞ্চলের অনেকে দায়িত্ব আছে, অনেকে তাদের ওয়াইফরা পঞ্চায়েতের দায়িত্ব আছে, তারা কি করছে, ওয়াইফরা যাচ্ছে বিজেপিতে, নিজেরা যাচ্ছে কংগ্রেসে, অনেকে সিপিএম এ যাচ্ছে। তা আমাদের বক্তব্য একদম সাফ। আমাদের কোনো আপত্তি নেই যে কে কি দল করবে বা কে কোন দলে যাবে। আমাদের যে লক্ষ্য বা আমাদের যে নীতি আদর্শ সেটা হচ্ছে 2011 সালের পর থেকে 2026 সালের মধ্যে এই টিএমসি নামক যে দলটি ছিল, তারা যেসব বুথে দুর্নীতি করেছে, সেই সব বুথের যারা লোকরা আছে, যারা নেতারা আছে, লিডাররা, আমাদের বুথের যারা কর্মীরা আছে, তাদেরকে বলবো তারা বুথে আপনারা সবাইকে বলুন যে কারা কি কাটমানি খেয়েছে তার নামগুলো নথিভুক্ত করতে, নথিভুক্ত করে সেই সব লিডারদের কাছে এই টাকাগুলো যাতে রিটার্ন করে। যদি রিটার্ন না করে সেক্ষেত্রে আমরা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ যেটা আইনের পথ ধরে এদের কিন্তু জেলের ভাত খাওয়াবো, বসিরহাট জেলের ভাত। আপনারা রাজি আছেন তো নাকি? আপনারা শুধু আমাদের সাথ দেন এবং প্রতিটি বুথে শক্তিশালীভাবে কমিটি করে এদেরকে ছাড় হবে না কিন্তু। আর তারা যে তার মানে রাজনীতি দলে যাচ্ছে, যা কোনো আমাদের আপত্তি নেই। যাওয়ার আগে আপনারা গরিব মানুষের হক মেরেছেন, যে দুর্নীতি করেছেন সেই টাকাগুলো বুঝিয়ে দিয়ে যান, দিয়ে তারপর আপনারা বাড়ি ছাড়া হবেন বা বিজেপি নামক দলে যাবেন বা অন্য কোনো দলে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের টাকা রিটার্ন করে আপনাদের অন্য দলে যেতে হবে, নাহলে কিন্তু আপনাদের কারো ছাড় হবে না। প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু লড়াই করব, সংগ্রাম চালিয়ে যাব, চোখে চোখ রেখে লড়াই হবে। গোপালপুর 2 নম্বরের মাটি আমরা 1 ইঞ্চি ছাড়বো না কিন্তু। হারোয়ায় আপনাদের বাবারা আছে, যে বড় বড় লিডাররা ছিল, তারাও কিন্তু আজকে বাড়ি ছাড়া। কিসের জন্য? এই 2 নম্বর থেকে এত তোলা তুলেছে, কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে, গরিব মানুষের হক মেরেছে। সামান্য একটা আপনার সোনাগোপাই বলি, সোনাগোপাই গাজীতলা ঘেরি আছে এবং আরেকটা ঘেরি আছে, ওটা নিয়ে গোপালপুর 2 নম্বর থেকে আমার এখানে যারা দায়িত্ব আছে তারা কমপ্লেন করতে গেছিল থানা। ওখানকার মেম্বার এবং ব্লক সভাপতি যে আছে, 11 সাল থেকে যে জলকার করছে মেম্বার, সে নাকি খুব সামান্য পরিমাণে টাকা দিয়েছে। তা আমরা হিসাব করে টোটাল দেখলাম 1 কোটির উপরে 2011 সালের পর থেকে 2026 সাল অবধি প্রায় 2 কোটি টাকা শুধু ওই সোনাগোপাই ওই 120 বিঘে জলকারের থেকে খেয়েছে। তাহলে এখানে হাজার হাজার বিঘা সম্পত্তি গোপালপুর 2 নম্বরে, প্রায় কয়েক হাজার বিঘা সম্পত্তি, 3 থেকে 4 হাজার বিঘা খাস জমি আছে এখানে। তাহলে কত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা এই ব্লক সভাপতি এবং এখানকার মেম্বাররা, অঞ্চল সভাপতি থেকে শুরু করে যারা প্রধান এবং অঞ্চলের সভাপতি, সহসভাপতি, এরা খেয়েছে। তাহলে তাদের বিরুদ্ধে কি হবে? অবশ্যই আমরা মাস পিটিশন করব, পঞ্চায়েতে গিয়ে লিখিতভাবে জমা দেব, দিয়ে এবং সেখানে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয় আমাদের হারোয়া থানার বড়বাবু এবং বিডিওতেও আমরা জানাবো এবং বিএলওর কাছে জানাবো, যেহেতু আমাদের পাট্টা হোল্ডার যারা আছে তাদের টাকা সঠিকভাবে যাতে পাওয়া যায় এবং সঠিকভাবে যাতে পাওয়া যায় তার জন্য যদি আন্দোলনও করতে হয় পরবর্তীতে আন্দোলন করবো। আর এরপরে যদি নওশাদ ভাইকে এনেও এখানে মিটিং করতে হয় গোপালপুর 2 নম্বরে এনে, আমরা এই এরা যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমরা ভাইজানকে এনে এখানে মিটিং করব। কি আপনারা রাজি তো নাকি? এদেরকে মুখোশ খুলতে হবে, এরা যাতে অন্য কোনো দলে না যেতে পারে। আর ওই যারা রুলিং পার্টি আছে এখন বর্তমানে বিজেপি সরকার আছে, তাদেরকে বলবো ভাই আপনারা একটু দেখে শুনে দলে নিন। যারা 15 বছর ধরে দুর্নীতি করেছে তাদেরকে আবার নিচ্ছেন, আর তারা কি করছে? তারা ওই বিজেপিতে যাচ্ছে, কি আবার আমাদের সঙ্গে লড়াই করছে, বিরোধীদের সঙ্গে লড়াই করে তারাই আমাদের সঙ্গে করছে, আবার পঞ্চায়েত দখল করবে, আবার এই জলকার দখল করবে। এটা কিন্তু পিয়ারুল ইসলাম বেঁচে থাকতে হারোয়া বিধানসভায় হতে দেবো না। আপনাদের সামনে কথা দিলাম, প্রত্যেককে জেল কাটাবো, প্রত্যেককে চোখে চোখ রেখে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ হবে না। আর আপনাদেরকে বলছি
আপনাদের সামনে এখানে কথা দিলাম আমি, আপনাদের বুথে প্রতিটি বুথে যে কমিটি আছে আপনারা যাকে ডিসাইড করবেন পঞ্চায়েতে আমরাই কিন্তু তাকে ক্যান্ডিডেট করব, তাকে প্রার্থী করব। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা জিতিয়ে আনবেন, তাকেই জিতিয়ে আনবেন আপনারা যাকে বলবো, কারণ আপনারা যাতে বলতে না পারেন যে অমুক মেম্বার অমুক দুর্নীতিগ্রস্ত, এটা জানেন না আপনারা বলতে পারেন। আর কোন মেম্বার যখন পরবর্তীতে যে হবে বা যারা আগে বলেছি পঞ্চায়েতের যারা দায়িত্ব আছে অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথে কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয় বলবেন, আমরা তার ব্যবস্থা করব। এবং যারা এইসব মেম্বাররা আছে এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমরাও রেডি হচ্ছি, আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর কাছেও যাব। এখানকার যেসব বিজেপির লিডাররা আছে যারা টাকা তুলছে, আমার কাছে খবর আছে এই টিএমসি নেতাদের কাছ থেকে নিচ্ছে টাকা, নিয়ে তাদেরকে জয়েন করছে, সেই বিজেপির নেতার বিরুদ্ধে কিন্তু আমি মনে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে জানাবো সে কিভাবে এখানে পার্টি করে আর সে কিভাবে একচ্ছত্র বজায় রাখে দুর্নীতিগ্রস্ত, সেটাও কিন্তু দেখার আছে। কাউকে কিন্তু ছাড়া হবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাউকে ছাড় দেবে না, নিজে সঠিকভাবে চলবে, অন্যকে সঠিকভাবে চলাবে। সমাজ পরিবর্তন করতে আমরা এসেছি, আমরা সমাজকে লুটতে আসিনি, এটা আপনারা দেখবেন। আপনারা আমাদের পাশে থাকবেন, যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নীতিভ্রষ্ট হয়েছে আপনারা আমাদেরকে বাদ দিয়ে দেবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে আপনারা সাইড হয়ে যাবেন। তাই বলবো আপনাদেরকে, যদি মনে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তন করতে এসে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করা দরকার। আপনারা জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল হয়েছিল তখন কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই সুপ্রিম কোর্টে মামলা করেছিল, কোনো টিএমসি কোনো আরএসএস দালাল এখানে মামলা করেনি, এইসব যারা টিএমসি লিডার এখানে ছিল। আর এখনকার বিজেপির কথা ছেড়েই দিন, এরাই তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে এনেছিল। আমাদের এখানে যত সম্পত্তি সব কিন্তু ভেস্টেড ল্যান্ড। তাই আপনাদের ভাবা উচিত বা ভাবতে হবে এই সম্পত্তিগুলো পরবর্তীতে কি হতে পারে। বিজেপি সরকার এত খাতারনাক, এরা কিন্তু হিন্দু মুসলিম বোঝে না, এরা কি বোঝে, এরা পুঁজিবাদী সরকার, এরা আম্বানি এবং আদানি এদের হাতে কিন্তু দেশটাকে তুলে দিতে চাইছে এবং এর আগে থেকেও দেশটাকে আম্বানি আদানিদের হাতে তুলে দিয়ে রেখেছে। আপনারা জানেন বড় বড় যারা পুঁজিবাদী, যারা আম্বানি আদানির মতো বিভিন্ন আরো সেক্টর আছে, বড় বড় কোম্পানি আছে, তাদের মাফ করে দিচ্ছে, বড় দেনাগুলো লোনগুলো মাফ করে দিচ্ছে। আর আমাদের এখানে সিম্পল সাধারণ গরিব মানুষ যারা ব্যাংকে 5,000 টাকা 10,000 টাকা 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে রেখেছে, তাদেরকে দেনা মাফ হচ্ছে না, তাদেরকে ব্যাংকে টাকা দিতে হচ্ছে। তাহলে আপনারা ভাবেন এই সরকার কোনো হিন্দু ভাইয়ের জন্য না, কোনো মুসলিম ভাইদের জন্য না। যদি সরকার হিন্দু ভাইদের জন্য হতো তাহলে এইসব রেল স্টেশনে, প্রতিটি রেল স্টেশনে 100-200 করে দোকান আছে, তাহলে হকার উচ্ছেদ কিন্তু হতো না। এরা ইচ্ছাকৃতভাবে হকার উচ্ছেদ করার আগে এরা তো তাদের আগে কিভাবে সুবিধা, তারা কিভাবে বাঁচে, তাদের যে সংসারটা কিভাবে চলে তার ব্যবস্থা করতে পারতো, সেটা কিন্তু করেনি। তারা কি করছে, তারা হকারটা উচ্ছেদ করে তারা কি করতে যাচ্ছে নিজেরাও জানে না, তারা কার হয়ে চলছে বা আরএসএস কিভাবে এদেরকে চালিত করছে সেটা জানে না।